পৃষ্ঠা 141, দ্বাবিংশ অধ্যায়। সকালেই সরলাকে কারখানায় আসতে দেখে অবাক হয়েছিল অর্জুন। এ সময় সরলার ঘরের কাজকর্ম থাকে, একা মানুষ হলেও তা খুব অল্প নয়। বিশেষ করে জল তোলা, সারাদিনের জল একেবারে তুলে রাখা। কলে লাইন দিয়ে 2-3 ট্রিপে ওই কাজটি সারতেই মাজা বেঁকে যায় সরলার। তাছাড়া আজকাল কদিন তার আসা যাওয়া তো কমে গেছে। নাতির ঘুষঘুষে জ্বর চলছে মাসখানেক হলো। ডাক্তার ঠিক ধরতে পারছে না কারণটা কী। এ নিয়ে ছেলের ও বউয়ের মন খারাপ। রাত জেগে তারাও ক্লান্ত। সরলা মাঝে মাঝেই যায়, রাতে ওদের একটু আরাম দেয়। সরলা জাগে, বাচ্চার বাবা মা ঘুমিয়ে নেয়। তবে খুবই কষ্ট হয় ও বাড়ির খাট বিছানা ছেড়ে সকালে নিজের ঘরটিতে এসে আবার মনকে মানিয়ে নিতে। বউয়ের কড়া নির্দেশ, শাশুড়ি যেন কোনো ছুতোয় জাঁকিয়ে না বসে বাড়িতে। সকালে না এসে উপায়ও ছিল না সরলার। কথাটা কিছুতেই বাবাকে মুখ ফুটে বলতে না পেরে দীপুই তাকে ধরেছিল কাল বিকেলে। আজ দুপুর নাগাদ লোনের অফিসের লোক আসবে, তারা জায়গাটা দেখতে চায়। পিসি, তুমি বলো না বাবাকে। তুই কিছু বলিসনি এখনো? আমি পারছি না, কেমন যেন লাগছে। বাবার সঙ্গে কখনো লোন নিয়ে কথাই বলিনি। বুদ্ধির কাজ করেছিস, মেয়ে ছেলের বাড়া হলি যে। সরলা মুখ বাঁকায়। তার কাছে ন্যায্য কথা মানেই ন্যায্য কথা। এ যে নারী সুলভ লজ্জা নয়, বাবার কাছে সন্তানের অকৃতজ্ঞ প্রতিপন্ন হবার ভয়ে আত্মনিগ্রহ, অত জটিলতা সে বুঝতে পারে না। পৃষ্ঠা 142। কাজেই হনহন করে আসে সরলা, কোমরে হাত দিয়ে দাঁড়ায় খালি কারখানার ঘরে। অর্জুন অবশ্য রোজ সকালে অভ্যাসবশে আসে চিরকাল। মায়ের জন্য সরস্বতীর কাঠামোর কাজ আরম্ভ হবে কদিন পর। আপাতত গোলা ফাঁকা। পড়ে আছে কিছু খড়, এঁটেল মাটির ছোটোখাটো ঢিপি একটি, এছাড়া বিক্রি না হওয়া 2-3টি সুপ্রাচীন মূর্তি, বিশ্বকর্মা ও কালী। বেশ কবছর ধরে আছে বলে জীবন্ত মানুষদেরই মতো উষ্ণ ও প্রাণবন্ত মনে হয় এদের। সব কথা শোনে, ভাবনা চিন্তা করে। দরকারে জামা বা গামছা রাখা যায় বাহনের ঘাড়ে। ঠাকুরের উত্তোলিত আঙুলে নিজের ঘড়ি খুলে টাঙিয়ে রাখা যায়। ছেলেটার কথা কিছু ভাবলে দাদা? কার ছেলে? অর্জুন প্রথমটা বুঝতে পারে না। কার ছেলে? কথা শোনো। দীপুর কথা গো। ওর যে লোক আসবে আজ ঘর দেখতে। কোন ঘর? অর্জুন তখনও চোখের হিসেবে কাঠ, বাঁশ ও সূত্রের হিসেব নিচ্ছে। কাঠামোর জন্য আর কি লাগবে বাইরে থেকে? সরলার প্রশ্নটা কোন দিক থেকে আসছে বুঝতে তার অসুবিধে হয়। আসলে পুজোর পর সপ্তাহ 3 তার আনন্দে কেটেছিল। শহরে যখন উৎসব চলে তখন পথের শিশুরা যেমন আনন্দে থাকে, প্রায় সেইভাবে। 2 বছর পর 4টি বড় বড় জগদ্ধাত্রী ঠাকুরের বায়না ও সময় মতো ডেলিভারি করেছে। পাড়ার লোক দাঁড়িয়ে দেখেছে, যারা বায়না নিতে ট্রাক এনেছিল তাদেরও চোখ অগাধ বিস্ময় ছিল। এত সুন্দর কাজ! আই বাস, অসুরের জুতোটা দেখ, সাদা টিপ টিপ দিয়েছে। এর মুখ কিন্তু একেবারে অন্যরকম, দেখেছিস? এত বড় ঠাকুর নিতে পারবি ব্রিজের নিচ দিয়ে? ত্রিদীপ বসুর টাকায় বনুকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে তার বেশ খানিকটা তুলে রেখেছিল অর্জুন প্রসবের সময়কার ব্যবস্থার জন্য। বাকি 1,015 সে জগদ্ধাত্রীর কাজের আগাম খরচ করেছে। দীপু ব্যস্ত বলে খালপাড়ের একটি ছেলেকে কারিগর রেখেছে। খালপাড়ের রেট এখনও কুমোরটুলির চেয়ে কম। দীপু হঠাৎ বড় ব্যস্ত হয়ে পড়েছে। তার কাগজপত্রের মোটা মোটা ফাইল হয়েছে একখানা। দিনের বেলা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ব্যাংক লোনের অফিস, কাউন্সিলের দপ্তর। অর্জুন জানে এর পুরোটা হয়তো ব্যস্ততা নয়, অনেকটাই বাবার কাছে এসে দাঁড়ানোর লজ্জা ও সংকোচ। নিজেকে তুচ্ছ কারণে ক্লান্ত করে ঘুরিয়ে মারছে দীপু। বাদু বলে যে ছেলেটা জগদ্ধাত্রীর কাজে সঙ্গে ছিল, সে ভীষণ ছটফটে। কথা বলে একরাশ, কিন্তু হাত ভালো। কাঠামোর উপর মাটির প্রলেপে আঙুল কেমন করে চলে তা দেখলেই বোঝা যায়। দীপু 2 দিন দাঁড়িয়ে দূর থেকে দেখে গেছে, কাছে আসেনি। বাদুটা ভীষণ হাসাতে পারে। অর্জুন প্রায় অচেনা, তবু সে কথা বন্ধ করে না। প্রায় বকে তাকে চুপ করিয়ে রাখতে হয়। বড় ঠাকুর তরপার উপর বসে কাজ, এত ছটফটালে চলে? দীপু কেন কেবল দেখেছে দাঁড়িয়ে, অথচ কাছে আসেনি, অর্জুন কিছুটা বুঝতে পারে। পৃষ্ঠা 143। ও যে চামড়ার কারিগর, অন্য কিছুতে মন নেই, এটা দেখাতে হবে। পাড়ার লোকজন ওর ধরন ধারণ দেখছে, কাউন্সিলর অফিসের স্টাফেরা লক্ষ্য রাখছে, লোন অফিসের কেরানি এসে মাঝে মধ্যে ঘুরে যায়।
তবে জগদ্ধাত্রীর কাজে এতটা লিপ্ত ছিল অর্জুন যে পারিপার্শ্বিকের সব ছবি তার দৃষ্টির বহির্পথ দিয়ে দ্রুত যাওয়া আসা করেছে। ঝাপসাভাবে ঘটনাক্রম আঁচ করলেও কোনো বিশেষ ব্যাপারে মন বাঁধা রাখতে পারেনি অর্জুন। অনেক দিন পর একটা আনন্দ নিয়ে সে কাজ করল, নিজেকে সম্পূর্ণ আনন্দের সঙ্গে উজাড় করে দিয়ে। তাছাড়া সময়ের চাপ ছিল অসম্ভব। হাতে টাকা পাওয়া, বায়না পাওয়া ও ডেলিভারি, এই তিন ঘটনা যেন গতিশীল মেল ট্রেনের বুড়ি ছুঁয়ে যাওয়া তিন কাছাকাছি স্টেশন। দীপুকে দেখেছে অর্জুন, ওর গতিবিধি আঁচও করেছে, কিন্তু গুছিয়ে ভাবতে পারেনি ঠিক কী কী ঘটছে তার ভুবনের বাইরে। বাদুকে হিংসে করছে কি দীপু, কে জানে। দুপুরে অর্জুন ও বাদু খেতে বসলে দীপু সেখানে থাকে না, এটাও হিংসের একটা লক্ষণ হতে পারে। সরলার কথায় তার ভাবনা চিন্তা হঠাৎই ধাক্কা খায়। টানা রিক্সা হাম্পের মুখে পড়ে যেমন সওয়ারি শুদ্ধ আকাশমুখো হয়। লোক আসবে, লোনের লোক ঘর দেখতে আসবে, তাই অর্জুনকে ঘর ফাঁকা করে দিতে হবে। আর তারপর এই ঘরের একদিকে ছোট হাত মেশিন বসবে, অস্তর কাটার এদিকে থাকবে প্রসেস হওয়া চামড়া, অংশগুলি সেলাই করে জোড়া হবে মেশিনে। লোনের দরখাস্তে মাপসহ এই ঘরটাই দেখানো আছে নকশা এঁকে। বাড়িওয়ালার সঙ্গে দীপু কথা বলেছে, তারও আপত্তি নেই। এখন এ ঘরে যে জীবনের প্রায় পুরোটা কাটিয়েছে, তার কোনো আপত্তি না হলেই হলো। সরলাকেও অচেনা লাগে অর্জুনের। সরলার কথার কারিকুরিতে যার মুখ চেহারা বারবার ফুটে ওঠে, সেই দীপুকেও খুব অচেনা মনে হয়। হ্যাঁ, দীপু কত সমজদার ছেলে। কেবল বাড়িওয়ালার সঙ্গেই কথা বলেনি, কারখানায় ব্যবসার জায়গা খোলার জন্য পাড়ার মুরব্বিদের বলে এসেছে। রাস্তার উপরে ওই ঘেরা জায়গাটুকু, যেটা কোনো কাজেই লাগে না, ওখানেই বাবা ত্রিপল ঘিরে ঠাকুর করবে সারা বছর। গলি দিয়ে ঠাকুর বার করার ঝামেলাই থাকবে না এবার থেকে। দীপু জানে বাবা তো ওখানেই ঠাকুর রাখে। যতবারই বায়না বেশি হয়েছে, কারখানায় জায়গা কুলোয়নি, বড় ঠাকুরের কাঠামো বাবা আগে ভাগেই সাজিয়ে রেখেছে রাস্তার ধারের ওই জায়গাটুকুকে। গত 2 বছর বাদ দিলে কারখানা ভেতর ও বাইরের ফুটপাত দুটো জায়গায় মিলিয়ে ব্যবহার করতে হচ্ছিল, নইলে কুলোতো না। এখন বাবা যা বায়না পাচ্ছে তাতে ওই জায়গাটুকুই বেশ। একথা অবশ্য দীপু মুখ ফুটে বলতে পারেনি, বেঁধেছে বুকে। তবে না বলতে পারলেই কি কথাটা মিথ্যে হয়ে যায়? মিথ্যে নয়। সেই জন্যই তো সরলা পিসি গুছিয়ে বুঝিয়ে বলেছে বাবাকে। অন্যায় কিছু হলে সরলা পিসি বলতে পারত। নির্বোধ সরলা, নিজেকে বলে অর্জুনের আপনজন, অথচ তার কোনো কাণ্ডজ্ঞান নেই। দীপুর ওকালতি করছে, ভালো মনেই করছে, অথচ অর্জুনের বুকে শেল বিঁধছে, তার কোনো বোধই নেই। পৃষ্ঠা 144। মাঝরাতের একটু আগে যখন অর্জুন বাড়ি ফিরল, সে রাতে সরজু উদ্ভ্রান্তের মতন বসেছিল রান্নাঘরের দরজার কাছে। ছুটে এসে জড়িয়ে ধরেছে ওকে। মাথার চুল নদীর বাতাসে এলোমেলো, গাল বসা, লাল চোখ। কি হলো? যে মানুষ জীবনে মদ ছোঁয়নি, সে কি আজ নেশা করে ফিরল? বাগবাজার ঘাটে বসেছিল অর্জুন। বিকেল থেকে রাত খিদে তেষ্টা ভুলে কেবল জলের চলাচল দেখেছে। দেখেছে ঢেউয়ের মাথায় আলোর রং বদলানো, জল চলে যাচ্ছে সমুদ্রের দিকে। কোথায় সমুদ্র? অর্জুনের দেরি দেখে দীপুকে বারবার জিজ্ঞেস করেছে সরজু, তোর বাবা কোথায় গেল বলতো? দীপুর জিভ গলা শুকিয়ে আসছে, বুক ঢিপ ঢিপ করছে। আজ দুপুরে ঘরের ইন্সপেকশন হয়েছে, বাবার থাকার দরকার নেই, না থাকলেও চলে, এই রকম কথাই সে সরলা পিসিকে দিয়ে বলিয়েছে ঘুরিয়ে। বাবা ছিলও না। ইন্সপেকশনের পর ঘোষের দোকানে ওদের খাওয়াতে নিয়ে গেছিল দীপু, চা মিষ্টি সিঙাড়া। বিকেলটা বন্ধুদের সঙ্গে কাটিয়ে সন্ধ্যের পর বাড়ি ফিরেছে। বাবার বুকে ধাক্কা যে একটা লাগবে সেটা দীপুর বুঝতে বাকি ছিল না। তবে তার ফলে ঘটনা পরম্পরা কিভাবে বদলাবে সংসারে অনভিজ্ঞ সে আঁচ করতে পারেনি। আমার হাঁপ ধরছিল, বুকে চাপ লাগছিল। যতবারই ঘরটার কথা ভাবছিলাম, কে যেন নিঃশ্বাসের বাতাস কেড়ে নিচ্ছিল। কি করি? পালিয়ে ঘাটে বসে থাকলাম। কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি। শেষটায় পুলিশের লোক এসে জিজ্ঞাসা করতে লাগলো। ভেবেছে জলে ঝাঁপ দেবো বলে বসে আছি। অনেকে এরকম দেয় তো। হাসছিল অর্জুন। মাঝরাতের পর সরজুর গরম করা অল্প দুটি ভাত, ডাল ও পালং শাক আলুর তরকারি খেতে বসে। পালং শাক সস্তা এবার খুব। ওর হাসির মধ্যে এখনো এত কৌতুক, ভেবে শিউরে উঠল সরজু।
ভগবান ভাগ্যে জলের কাছে চলে যায়নি। তারা দুটি মানুষ চিরকালই যা বলেছে লুকিয়েছে তার বেশি। এতটুকু ঘরে ছেলে মেয়ের সামনে নিজেকে মেলে ধরা যায়নি, নইলে সরজু জড়িয়ে ধরত অর্জুনকে, বুকের উত্তাপ দিয়ে জ্বালিয়ে তুলত তার কাঠামোর নিভে আসা খড়। ও ঘর তুমি দিও না। এঁটো বাসন তুলতে গিয়ে সরজু বুঝতে পারছিল অভিমানে আটকে আসছে গলার ভেতরটা। সবার বাপের ভাড়া নেওয়া ঘর থাকে নাকি? তারা কি করে ব্যবসা করে? তাদের বাপেরা টাকা বার করে দেয়, আমার টাকা নেই, ঘরটাই আছে। ছেলে আমার নিজের, ভালো কাজে নেমেছে, আমি তাকে কিছু দেব না? তাও তো বাড়িওয়ালা রাজি হলো বলে, না হলে কি করতাম? তবে কেন বললে হাঁপ ধরছিল, বুকে চাপ লাগছিল? বলবো না, সেটাও তো সত্যি বউ। অতদিনের ঘর, কম রাত ওখানে জেগেছি, কত মায়া। পরের দিন সকালে হাতে ও মাথায় বওয়া হয়ে ফুটপাতে চলে আসে পুরনো কারখানার সরঞ্জাম। অর্জুনের 40 বছরের সংসার। দীপুকে মুখ গোজ করে থাকতে দেয় না অর্জুন। পৃষ্ঠা 145। বলে রিফিউজি বানিয়ে ছাড়লি বাপকে, নে বেটা হাত লাগা। খড় সুতলি আসে চটের বস্তায়, এঁটেল মাটির তাল কড়াইতে, পুরনো ঠাকুরদের রেখে যাওয়াই সাব্যস্ত হয়। দীপুও সায় দেয় তাতে। এছাড়া আড়ার ওপর তোলা ছিল মাথার চুলের সেট, কাপড়ের পাড়, সেলাইয়ের সরঞ্জাম, পুরনো সাজ, বাতিল খাঁড়া ও খুচরো জিনিস। ওসব নিয়ে রাস্তায় রাখবে কোথায়? এক্ষুনি তোরঙ্গ কিনতে হয় তাহলে। কামারডাঙ্গার শ্যামল মাইতি, যে আজকাল দীপুর মুরব্বীদের একজন, পরামর্শ দেয় ওগুলি পোটলা করে বাড়িতেই নিয়ে রাখতে। মুখে স্পষ্ট করে না বললেও অর্জুন বোঝে ব্যাপারটা সংস্কৃতি সংসদের পুজোর ধাঁচের। পশুর চামড়া ঠাকুরের অঙ্গ স্পর্শ হওয়ায় যা হয়েছিল। দীপুর কাজের জন্য চামড়া আসবে, ওই সাজ বা পোশাক কারখানায় রেখে গেলে আর তাদের ব্যবহার করতে পারবে কি অর্জুন? লোকে জানবে, নষ্ট হওয়ারই সামিল সেসব। তার চেয়ে ওগুলি যতটা সম্ভব বাড়ি নিয়ে রেখে দেওয়াই ভালো। তাও তো মন্দের ভালো। গত 2 বছর ধরে অর্জুনের ব্যবসা মন্দাই চলছে। টাকার টানাটানির জন্য মাল বলতে গেলে নেই, না হলে জিনিসপত্র বইতে সারাদিন লাগতো। কিন্তু যখন সবে হাত ও কাঁধ দুটি ধরতে আরম্ভ করেছে, অর্জুনের পিঠে ঘেমে উঠেছে, দীপুর কপাল দিয়ে ঘামের ফোঁটা গড়াচ্ছে, তখন দেওয়ালে ঠ্যাস দেওয়া চাটাইখানার আড়াল থেকে উঁকি মারল সেই সাবেকি মাটি ও রংমাখা কাঠের তাক, আর তার থাকে থাকে সাজানো, ওহ, অজস্র ছাঁচ। কত মুখ, শান্ত, প্রাচীন, স্তব্ধ, সুডৌল, মৌন, একের পর এক সাজানো। বছর বছর ধরে এইভাবে বদলাতে থাকে ছাঁচেরা, জমে ওঠে, অপেক্ষা করে শিল্পীর ফিরে তাকানোর জন্য। প্রতি বছর রৌদ্রের রং, হাওয়ার গন্ধ পাল্টে যায়, নতুন বায়না আসে, শিল্পী নতুন করে ভাবে তার ধ্যানের প্রিয় মুখটিতে। আরেকটি ছাঁচ বার করে আনে বুকের ভেতর থেকে। গত বছর স্থির নিস্তরঙ্গ পড়ে থাকে বিস্তৃত একখানি মুখ হয়ে। নদীর জল যেমন ফেরে না, শিল্পীও তেমন ছাঁচের কাছে কখনো ফিরে যায় না। তার চলার চিহ্ন একটি একটি জমে উঠতে থাকে পথের পাশে। তাকখানা বার হয়ে এসে যেন হঠাৎ হাওয়ায় মেলে ধরল অর্জুনের জীবনের অনেকগুলি বছর। জীবাশ্মের মতো এই দিনগুলি অবিকৃত, সংরক্ষিত হয়ে রয়ে গেছে ভুলে যাওয়ার সময়ের তলায়। কয়েক মুহূর্ত অথবা অনেক বছর অর্জুন স্থির তাকিয়ে রইল ওই মুখগুলির দিকে। তারপর ইশারায় দীপুকে কাছে ডাকল। এগুলি তাকসহ কারখানার বাইরেই যাবে, ফুটপাতে। আরও লোক লাগবে। দীপু, ওর কজন বন্ধু, সবাই মিলে কিছু কিছু নিয়ে যাবে। অর্জুনও নেবে। এখন ওর হাতে সেই 71-72 সাল। ঈষৎ চৌকোন মুখ, আয়ত চোখ, সামান্য স্থূল ওষ্ঠাধর। কুন্তি আছে, কুন্তি থাকবে তার নির্দিষ্ট কোণটিতেই চিরদিন। সে বায়ুভূত বটে, নিরালম্ব বা নিরাশ্রয় নয়। আশ্রয়হীন তার ভাই, ভাইয়ের বুকের মধ্যেও তার জন্য সুন্দর একখানি স্থান করা আছে। ছাঁচটি হাতে তুলে চোখের খুব কাছে নিয়ে আসে অর্জুন। বহু বছর আগেকার ঝুড়ো মাটির ঘ্রাণ কি আজও লেগে আছে? দিদি তার সরু অথচ দৃঢ় আঙ্গুলে নরম মৃত্তিকা চেপে বসিয়ে দিত ছাঁচের কোলে। পৃষ্ঠা 146। ছিঁড়ে নেওয়া শিকড় উতস্তত জেগে আছে এখানে ওখানে। অর্জুন দু চোখে তৃষ্ণা নিয়ে ঘরটির দিকে একবার তাকায়। এমন করার কী বা আছে? কাছেই ফুটপাতে তো কাজ করবে অর্জুন,
যে কোনো সময়ে সে ঘরটিকে দেখে যেতে পারে। কেন তার মনে হচ্ছে ছাদ থেকে ঝুলতে থাকা ওই মাকড়সার জালটিকে সে আর দেখবে না? বনু দীপু দুজনেই হামা দিয়েছে এখানকার মাটিতে। মাটি ভরে নিয়েছে দাঁত না ওঠা মুখের ভেতর। ওদের ছোট ছোট হাঁটু ও পায়ের চিহ্ন কোথাও লুকিয়ে আছে কি? হ্যাঁ, আরও একজনের নানা ছবিও ঢেকে রেখেছে এই জীর্ণ দেওয়ালগুলি। গরিব যেমন পোকায় কাটা চাদরে লুকোতে চায় শীতবোধ। সরজু কত রাত ভরা মরশুমে সরজু কাজ করেছে অর্জুনের সঙ্গে। ঠাকুরের মাথায় চুলের গুছি লাগিয়েছে আঠা দিয়ে, শাড়ির পাড় লাগিয়েছে, গয়না পরিয়েছে, সরু তুলি দিয়ে রং দিয়েছে আঙুলে। ছোট ঠাকুরের অজস্র ছোটোখাটো কাজ থাকে যার শেষ হতেই চায় না। অনেকেই দায়সারাভাবে এগুলি ছুঁয়ে বেরিয়ে যায়, কারণ পর্দা পোষায় না। আর পাছে সমজদার কেউ দেখে খুঁত ধরে, এই ভয়ে ও লজ্জায় অর্জুনের মতো শিল্পী মুখের রক্ত তুলে ডিটেলগুলি যতদূর সম্ভব সুন্দর করে সারে। ডেলিভারির আগে সারাদিন সারা রাত চলে এসব কাজ। সরজু এমনিতেই কথা কম বলে, কাজের সময় সে আরও চুপ হয়ে যায়। ঠোঁট দুটি এঁটে বসে পরস্পরের সঙ্গে, চোখের পলক পড়ে না, মন্ত্রমুগ্ধের মতো কাজ করতেই থাকে তার আঙুলগুলি। স্তব্ধ রাতে দূরে যখন অন্ধকারে মেলাতে থাকা ট্রেনের শব্দ ও রাত জাগা কাকের ছানাদের কান্না ছাড়া কোনো ঢেউ নেই, তখন খুব কাছে স্থির মগ্ন সরজু। সরজু ছাড়া সব কিছুই অর্থহীন, অথচ তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। দুজনের মরম ঘিরে বহে যাচ্ছে অদৃশ্য বিদ্যুৎ তরঙ্গ, দুজনকে বেঁধে আর চূর্ণ করে ছড়িয়ে দিচ্ছে রাতের বাতাস। এসব কিছুর স্মৃতি রয়ে গেল। মনোজ বসুর সিরিয়াল ডাইরেক্টরের কাছ থেকে অর্জুন ডাক পেল এর কিছুদিন পরেই। পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। একই সঙ্গে সংকোচের ধূসর জাল ওকে আড়াল করে দিচ্ছিল নিজের জীবন থেকে। প্রথমে তো এলো ক্যামেরা টিম। তারা এসে হায় হায় করতে লাগলো। ভেতরের ঘর থেকে কারখানা সরে ফুটপাতে গেছে এটাই তারা জানতো না। বাইরে ত্রিপল ঢাকা রাস্তার গোলায় দেখানোর মতো কিছুই নেই। কিসের ছবি তুলবে? ভিজুয়াল এফেক্ট বলতে কিছুই থাকছে না। এরা যে মরশুম জানে না, শিল্পীর জীবনের ছন্দ এদের কাছে একেবারে অচেনা। বুঝেও অর্জুন চুপ করেই রইল। মনে হলো এসব প্রসঙ্গের আলোচনা অর্থহীন। শেষে ওদেরই একজন বুদ্ধি করে অর্জুনকে কিছু সরস্বতীর কাঠামোর কাজে লাগিয়ে ক্লোজ শট নিল। কুমারটুলির থেকে সংগ্রহ করা পুরনো কিছু ছবি জোড়া হবে তার সঙ্গে। খুব অনিচ্ছা সত্ত্বেও গলি ও বস্তির লং শট তুলল ওরা। আসলে টিম বুঝতেই পারছিল না এত দারিদ্র, এত মালিন্যের মধ্যে প্রায় রিক্ত একজন লোকের ছবির তোলার তাৎপর্য কী। কুমারটুলি পটুয়াপাড়ার ঘরে ঘরে রং কাজ, এমনকি খালপাড়ও এর চেয়ে ভালো। ক্যামেরা যে নন্দনতত্ত্ব মানে তার নিশ্চিত পরাজয় হচ্ছিল পদে পদে। ওটাই তো আসল, মনোজ পরে ডাইরেক্টরকে বলেছিলেন। ওই একাকিত্ব, বিচ্ছিন্নতা, দলে জায়গা না পাওয়া, অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, ভিজুয়ালের অভাব ইন্টারভিউ দিয়ে মেকআপ করে দিও। পৃষ্ঠা 147। ইন্টারভিউয়ের জন্য ওরা একটা কাগজ দিয়ে গেছিল অর্জুনকে, স্টুডিওর ঠিকানা, দিন, সময় ইত্যাদি। পরিষ্কার জামা পরে ভালো ধুতি ও পালিশ করা জুতোয় সেজে অর্জুন সেখানে পৌঁছে দেখল ছত্রভঙ্গ অবস্থা। এই যে দাদা এসেছেন, বাহ বলে কাগজের কাপে চা ধরিয়ে দিল একজন। দলে একজন ফাইন আর্টের প্রধান সংস্থার থাকবেন, একজন লেখক আর ডাইরেক্টর। বাকি দুজন একে একে এসেও গেলেন। সেট রেডি হতে থাকলো। খানিকক্ষণ পরে ডাইরেক্টরও মেকআপ নিয়ে কিছু কথাবার্তা বলে গেলেন সবার সঙ্গে। লেখকের পাঞ্জাবির বোতাম ধরে টানলেন একবার। তবুও দেরি, খুব দেরি। ঘণ্টা দেড়েক পর অর্জুন যখন বুঝতে পারছে না থাকবে না যাবে, তখন হন্তদন্ত হয়ে বল্টু বলে একজন বলল, একটা কানেক্টিং কর্ড পাওয়া যাচ্ছে না, বাজার থেকে আনতে হবে। 11টার রেকর্ডিং আরম্ভ হলো বেলা 2টোয়। অর্জুন তখন খিদে, ক্লান্তি ও অপেক্ষায় শ্রমে অর্ধেক হয়ে গেছে। ও কয়েকটা প্রশ্নের উত্তর দিল, তারপর আর্ট সমালোচক কিছু বললেন, কথার সুতো টেনে নিলেন সাহিত্যিক। শেষ প্রশ্ন আবার ফিরে এলো অর্জুনের কাছে। আলোচনার ভাগগুলি ধরতে প্রথমটা একটু অসুবিধে হচ্ছিল, তবু মজাই লাগছিল অর্জুনের সব মিলিয়ে। হাতে 250 টাকা দিয়ে ওরা যখন ছাড়ল, তখন সূর্য ঢলছে। বাস স্টপে এসে ওর হঠাৎ মনে হলো, আচ্ছা কবে দেখাবে জানা হলো না তো।
বাড়িতে টেলিভিশন নেই, পাড়ায় কাউকে বলে রাখবে আগে থেকে। ত্রিদীপ বসু এসেছিলেন রেকর্ডিংয়ের ঠিক পরেই একদিন বিকেলে। অর্জুন ততদিনে সরস্বতীর কাঠামো গড়েছে বেশ কটি। হয়তো রাস্তার ধারের তার কাজের জায়গার অবস্থা একটু দেখনসই করার জন্য। এছাড়া লোকনাথ মন্দিরের জন্য একটা সিমেন্টের মূর্তির বরাত পেয়েছে ইতিমধ্যে। রেকর্ডিংয়ের দিন থাকতে পারেননি ত্রিদীপ বসু। ওখানে গিয়ে দাঁড়ালে ভালোও দেখাতো না হয়তো। খুব খুঁটিয়ে জিজ্ঞেস করতে চাইছিলেন প্রশ্নোত্তর পর্ব বিষয়ে। লক্ষ্য করলেন অর্জুনের উৎসুকতা এরই মধ্যে কমে শূন্যের কাছাকাছি চলে গেছে। তবে জিনিসটা টিভিতে দেখাবে কবে, জিজ্ঞেস করল অর্জুন। দীপু, বনু, সরজু তাকে বারবার জিজ্ঞেস করছে। পাড়ার লোকেরাও জানে, তাদেরও খুব আগ্রহ। ও, আমি তোমাকে বলে যাব, চিন্তা করো না। আগামী বৈশাখের আগে ওর টাকাটার কিস্তি আরম্ভ করতে পারছে না। অর্জুন একটু সংকোচের সঙ্গেই ত্রিদীপ বসুকে জানিয়েছে। অর্থাৎ তার মানে 6 মাসের মতো সুদ। অর্জুন, আমি জানি তোমার কিছু নজর এড়ায় না, কিন্তু আমাকে আর কষ্ট দিও না ভাই। সুদ টাকা শোধ করো, মেয়েটার ডেলিভারি হয়ে যাক, ধীরে সুস্থে করো। আমার টাকা পড়েই থাকতো ব্যাংকে, আমার কেউ নেই যার জন্য খরচ করি। অর্জুন মুখ ফুটে প্রশ্ন করতে পারছিল না, কেন, কি হয়েছে, সংসারে যারা ছিল ত্রিদীপ বসুর তারা সব কোথায়। অথবা ও বুঝতে পারছিল না অনেক সময় মানুষেরই মধ্যে একা হয়ে যায় মানুষ। পৃষ্ঠা 148। তখন কারো থাকা না থাকায় কিছু আসে যায় না। আজকাল ত্রিদীপ বসুকে দেখলে অর্জুনের বুকের মধ্যে সাদা কালো দুই বিপরীতধর্মী চেতনার স্রোত জেগে ওঠে। কৃতজ্ঞতা, খুব কৃতজ্ঞ বোধ করে ত্রিদীপ বসুর প্রতি, যেমন কৃতজ্ঞতা সে কদাচিৎ কারো প্রতি অনুভব করেছে জীবনে। এভাবে অযাচিত সাহায্য নিয়ে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। একই সঙ্গে তার মনের মধ্যে বেদনা ও পরাভবের ঘোর কালো বাজনা বেজে ওঠে। মনে হয়, কি হলো, এতদিনের লড়াইয়ের পরিণামেই নিরাশ্রয়, টাকা কড়ি নেই, ঘরে আসন্ন প্রসবা মেয়ে, ছেলে পায়ের তলায় অবশ্য এক চিলতে জমি পেয়েছে, তাও কাজ করার জায়গাটুকু না দেখালে পেতই না। কিন্তু শেষ পর্যন্ত সুদ ছাড়া এই টাকাগুলি হাতে না পেলে কি হতো? পা ফুলে মুখ ফুলে শয্যাশায়ী হতো বনু, তার বাচ্চার জন্মক্ষণ হতো অনিশ্চিত। অর্জুনের কাজ একটা অন্ধ গলিতে এসে ঠেকত। এই তার 40 বছরের পথ হাঁটার ফল। ত্রিদীপ বসুর উপস্থিতি অর্জুনের এই নিজস্ব পরাভব বোধকে দ্বিগুণ শক্তিশালী করে তোলে। নিজের জীবনের পরিণতি নিয়ে বিস্ময় ও হতাশায় অর্জুন একথা বলেও ফেলেছিল। ত্রিদীপ বসু তখন সবে পা বাড়াচ্ছেন রাস্তায়। নিচের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আপন মনে হাসার একটা ভঙ্গি আছে ত্রিদীপের। অর্জুনের মনে পড়ল এভাবে উনি যৌবনকালেও হাসতেন। বললেন, এত বছর কেটে গেছে অর্জুন এই দারিদ্র্যে। ভেবে দেখো, তুমি এখনো খাঁটি মানুষ আছো, খাঁটি শিল্পী। তোমরা না খেতে পেয়ে মরনি, মাথার উপর ছাদও আছে। আমার বলতে কষ্ট হচ্ছে অবশ্য, তবে নিজেকে না বদলে তুমি এর চেয়ে বেশি কিছু পেতে পারতে না। অন্য পেশায় গেলে নিজেকে পাল্টে ফেললে হয়তো পুঁজির ঘাটতি এড়াতে পারতে, কিন্তু এখানে। অর্জুন কেবল বলেছিল, বুঝেছি বাবু। ওর মুখে হাসি ছিল না। বাড়ি ফিরে উদ্ভ্রান্ত বোধ করলেন ত্রিদীপ। তিনি যা বলে এলেন একটু আগে, তা কি স্থিতাবস্থা বজায়ের জন্য আত্মপক্ষ সমর্থন ছিল না? সূক্ষ্মভাবে দেখলে ব্যক্তিগত জীবন সম্পৃক্ত নানা ঘটনার চাপ তাকে শিল্পে লিপ্ত থাকতে দেয়নি, কিন্তু স্বাচ্ছন্দ্য না হারিয়ে ত্রিদীপ উচ্চতর মার্গেই চলেছেন। বাড়ি, গাড়ি, কাজের লোক, উচ্চ মধ্যবিত্তের যা থাকে, তার কোনো কিছুরই থেকেই তিনি বঞ্চিত হননি। গত 15 বছরে এই শহর নানাভাবে নিজের অস্তিত্বের সংকট কাটিয়ে উঠতে চেয়েছে। সামান্য পুঁজি নিয়ে আসা বহিরাগত সম্পন্ন হয়েছে। ফাটকা, হাওয়ালা, দালালি, প্রমোটারি, নারী ও শিশু ব্যবসার খুঁতকুড়ো নিয়ে উপরে উঠেছে মধ্যবিত্ত ধনী ব্যবসায়ীদের একটা বড় অংশ। তাদের জীবনে স্থিতাবস্থা বদলেছে, গাড়ির মডেল বদলেছে, একের জায়গায় একাধিক বাড়ি গজিয়ে উঠেছে। সে কি কেবল নিজেকে ভিতর থেকে পাল্টে ফেলার কারণে? পালক দিয়ে পায়ে সুরসুরি দিলে কি দৈত্যের ঘুম ভাঙে? আজ বাড়িতে একটা কোনো বিশেষ দিন পালন হচ্ছে, কারণ ভালো কফি ও সদ্য বেক করা কেকের সুগন্ধ ছড়িয়ে পড়েছে করিডর উঠছে ল্যান্ডিংয়ে।
ইনডোর প্ল্যান্টের পাতায় ঠিকরে এসেছে কাঁচের বাতির আলো। লিনার পোষা টেরিয়ারটা ছুটে এসে আবার ফিরে গেল ত্রিদীপকে দেখে। কি আশ্চর্য, প্রাণীরও কেমন তীব্র বোধ শক্তি, দূর নিকটের। জুতো খুলতে বসে ত্রিদীপ ভাবছেন, এ কি কেবল ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে নাকি? পৃষ্ঠা 149। মিথ্যে বলে এলেন, অর্থনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে অর্জুনদের সামগ্রিক হার। ক্ষমতার হাতবদল হলো না, উল্টে যা জনগণের নামাঙ্কিত ছিল তাও চলে গেল মুষ্টিমেয়র হাতে। জনতার টেলিভিশন সে দরিদ্রদের অবলুপ্ত করে দিল দৃশ্যপট থেকে। কাঁচের ও সোনার চুড়িতে হাত ভর্তি শিকল পরা ফর্সা মেয়েতে ঠিক ঠিক করছে টেলি সিরিয়ালগুলি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ইউনিট ট্রাস্টের টাকা বেরিয়ে গেল শেয়ারের ভাঁওতায়। অর্জুনদের লোন দিতে গেলে ব্যাংক জমির দলিল চায়, তার উপরে কোনো সরকারি অফিসারকে গ্যারান্টার করে আনতে হবে। অর্জুনদের জন্য বর্তমান অর্থব্যবস্থায় বাকি রইল মহাজন। বদ্রীবাবু মহাজন, বিগড়োলে ত্রিদীপ বসু। শিল্পী সত্তা ঝেড়ে ফেলতে চাইলেই বা কী করতো অর্জুন? আরও আগে লুপ্ত হয়ে যেত সপরিবারে। লিনার টেরিয়ার মাথা নিচু করে ফিরে যাচ্ছে ত্রিদীপকে দেখে। প্রত্যাখ্যান চেনে মানুষ অভ্রান্তভাবে।